আজকে থাইল্যান্ডের ওয়েদার ভীষণ সুন্দর, ভেরি সানি, কিন্তু আমরা না সবাই ভীষণ উইক। আজকে আর ক্ষমতা নেই। দিস ইজ দ্য লাস্ট ডে ইন থাইল্যান্ড। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মি টাইম উইথ মিলি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য থাইল্যান্ড সিরিজ। আমরা আছি ফুকেতে, আর সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি একটা শো দেখতে, যেটা কিনা ডলফিন শো। বাচ্চাদের তো খুব ভালো লাগবে, আম শিওর যে আমারও ভালো লাগবে। আমার এমনি সি ক্রিচার দেখতে ভালো লাগে। তো চলো ভেতরের দিকে যাই। সবাই এখানে বাইরে ওয়েট করছি, টিকিট কালেক্ট করা হয়ে গেছে। এরপরে ভেতরে ঢুকে শোটা দেখবো। একটা ওপেন অডিটোরিয়ামের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, পুরো গোল করে সিটিং, মাঝখানটায় জল, মাথাটা যদিও ঢাকা দেওয়া, কিন্তু যারা সামনের দিকে বসে তাদেরকে একটা করে রেনকোট দিয়ে দিই। সামনের টিকিটগুলো একটু বেশি এক্সপেন্সিভ, ওখানে আর একটু কাছ থেকে দেখতে পাওয়া যাবে বলে। কিন্তু প্রবলেম হচ্ছে সামনে বসলে কিন্তু ওই যে জলটা আছে সেটা একেবারে ছিটকানোর ভীষণ ভীষণ চান্স থাকে। প্রথমেই শোটা শুরু করলো শুশুক দিয়ে। শুশুকরা যা সুন্দর অঙ্গভঙ্গিমা করছে, মানুষের থেকে কিছু কম নয়। আর ট্রেনারগুলোরও বলিহারি, ওদের ফিটনেস লেভেল অসাধারণ, প্লাস ওরা ওদের ওই হ্যান্ড জেস্টারে ওদের নানান রকম মুভমেন্ট করা, হ্যাটস অফ টু দেম। রাশিয়ান ট্রেনার রয়েছে দু একজন। তো সেটার সাথে তারপরে প্রথমে শুশুক দিয়ে নানান রকম খেলা দেখিয়ে এই করে সেই করে তারপরে ডলফিনটা এলো। ডলফিনগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, আর কি দারুণ, মানে অসাধারণ। আমি এখন তোমাদের কিছু বলবো না, তোমরা শুধু দেখো যে কি দারুণ ডলফিনগুলো ট্রেন্ড এবং কিভাবে ওরা করলো। একটুখানি দেখো শোটা। এইবারে যেটা দেখছো এটা হচ্ছে ডলফিনের সাথে ছবি তোলার লাইন। আলাদা করে কিন্তু টাকা দিয়ে ছবি তুলতে হয়। আমাদের কুচোগুলো জেদ করলো, তো তারা এখন হাত নাড়িয়ে নাড়িয়ে যাচ্ছে দেখো ডলফিনের সাথে ছবি তুলতে। এরপরে আমরা যাব টাইগার পার্কে। টাইগার পার্কে কিন্তু প্রচণ্ড বড় লাইন ছিল সকালের দিকে। আমরা সেকেন্ড টাইম এলাম, তখন একটু লাইনটা কম। এখানে বাঘের সাইজ অনুযায়ী ইউ হ্যাভ টু পে। ছোটো সাইজের বাঘ, বড় সাইজের বাঘ। আমি পার্সোনালি কিন্তু এটাকে একদমই সাপোর্ট করি না। জানি না ওদের কি কোনো সেডেটিভ দিয়ে কিভাবে বসিয়ে রাখে। মধ্যে কথা বাঘগুলো ঝিমুনি অবস্থায় থাকে, গিয়ে তুমি তাদেরকে আদর করতে পারো। বাঘেদের প্যাট করে যে কি আনন্দ আমার জানা নেই, বাট আমার ছানাগুলো চাইলো তাই যেতে হলো, বাকি সবাই যেতে চাইছিল। আর আমাদের সাথে যা হয়েছে সেটা তোমাদের কি বলি। ঢুকে বাঘটা ঘুমাচ্ছিল, আমরা যখন ঢুকেছি বাঘটা ঘুমাচ্ছিল, আবির ঐশী আদর করছে, খুব ভালো কথা। তারপরেই হঠাৎ করে তিনি উঠে হাঁটাচলা করতে শুরু করে দিলেন। আমার তো দেখে একেবারে ভয়ে বুক শুকিয়ে গেছে। এদিকে বাচ্চারা ইজ লাইক, হ্যাঁ আরেকটু দাঁড়াও, আরেকটু ছবি তুলি, আরেকটু দাঁড়াও, আর একটুখানি প্যাট করি, উ সো কিউট। আমি বলে বাঘ আবার কিউট কি
ছাতার মাথা বলছে এরা বুঝি না। আমি তো ওই খাঁচা থেকে বেরোতে পারলে বাঁচি। এমনিতেও আমি এইসব জিনিসগুলো একেবারেই মরালি সাপোর্ট করি না। তোমরা যদি যাও, আমার মনে হয় যে দূর থেকেই বাঘ দেখা ভালো। বাঘ খাঁচার মধ্যে আছে, দ্যাট ইজ ওকে, বাট বাঘ আর তুমি একসাথে খাঁচার মধ্যে আছো, সেটা একেবারেই নট ওকে। এই ইনস্ট্রাক্টরটা যে ছিল সে কিন্তু খুবই ট্রেন্ড একটা লোক, হি ম্যানেজ রিয়েলি ওয়েল, বাট সত্যি ভাই ভয় পাওয়ার মতোই। আর বাঘের ওখানে গিয়ে বাঘের সাইজ অনুযায়ী ইউ হ্যাভ টু পে। ছোটো বাঘের হলে যেরকম টাকা, বড় বাঘ হলে তার থেকে বড় টাকা। তো এই সমস্ত করে টোরে বাঘের খাঁচা থেকে বেরোতে পারলে আমাদের শান্তি, এরকম অবস্থাতেই ছিলাম আমরা। তারপরে বাঘের খাঁচা থেকে বেরিয়ে আমাদের প্ল্যান হচ্ছে যে আবার হোটেলে ফিরে আসা। এমনি তার আগে আমাদেরকে একটুখানি লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে আমরা ফাইনালি ফিরলাম হোটেলে। এই হোটেলটা না একদম ফুকেতের শহরটার উপরে, একেবারে বিচের ধারেই হোটেলটা, এবং খুব সুন্দর। পাহাড়ের উপরে ছোটো ছোটো করে স্টেপ কেটে কেটে উঁচুতে হোটেল, এবং ওদের যে পুলটা পুল দুটো ছিল, বেসিক্যালি দুটো পুলই অসাধারণ। তোমাদেরকে রুমে নিয়ে গিয়ে দেখাবো, রুমের ভিউটা তোমাদেরকে দেখাবো। সবার আগে পুলটা দেখিয়ে দিই। সামনে না এরকম দেখছো তো, এইগুলো সবই না পাহাড়ের উপরে। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এটা পুরো পাহাড়ের উপরে। আর ওই যে ছোটো ছোটো কুটুরির মতন করা আছে, প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচ বারান্দা, এবং আমাদের রুমটা এরকম বিচ ফেসিংয়ে ছিল, সামনে পুলটাও দেখতে পাওয়া যাচ্ছিলো। এই যে আমাদের তিনজন আস্তে আস্তে এসে আমরা সব আমাদের রুমের মধ্যে ঢুকছি। তোমাদের রুম ট্যুরটা দেবো ছোটোখাটো করে। তো এই হচ্ছে আমাদের রুম। একটা বড় কিং সাইজ বেড ছিল, আর একটা কুইন সাইজ বা সিঙ্গল বেড, যাই হোক, ইকুইপড বাথরুম, তার সাথে একটা ওয়ার্কিং স্টেশন, তার সাথে টিভি, কাবার্ড, সমস্ত ছিল। বাট বেস্ট পার্ট অফ দিস রুম ইজ দিস এরিয়া। এইটা হচ্ছে ব্যালকনি। আমার না এমনিতেও ওই ছাদ বারান্দা এগুলো বেশি আমি ভালোবাসি, সবুজ সবুজ দেখতে ভালো লাগে। আর এই হোটেলটার ভিউটা এত সুন্দর ছিল না, ফুকেতের যে বিচটা, সেই বিচটা একদম এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিলো। দাঁড়াও দরজা খুলে দেখাচ্ছি। এই যে বাইরে বেরোলে সামনে এটা দেখতে পাচ্ছি, এটা পুকুরের মতন, ওইটা কিন্তু নয়। ওই পেছনের দিকে দেখো একটা আকাশের সাথে একটা নীল মতো মিলে গেছে, ওইটা হচ্ছে ফুকেতের সি ভিউটা আর কি। ওইখানটায় দেখতে হবে জলটা। হয়তো ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কী সুন্দর। তো এই হচ্ছে, আমরা এখন হোটেলে একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে সন্ধেবেলায় আবার আমরা বেরোবো। আজকে আমরা একটুখানি এক্সপ্লোর করব থাইল্যান্ডের স্ট্রিট ফুড, আর সাথে কিছু গিফট এখনও কেনা বাকি আছে, সবার জন্য তো কেনা হয়ে ওঠেনি, সেটাতে যাব। তো এই হচ্ছে জায়গাটা। এই মার্কেটটায় আমরা আওনাং মার্কেট, এইখানটা হচ্ছে কিডস ফ্রেন্ডলি। সমস্ত মার্কেট কিন্তু কিডস ফ্রেন্ডলি নয় রাতের থাইল্যান্ডে। এটা কিডস ফ্রেন্ডলি বলে আমরা সেরকম মার্কেটে গেলাম। তো এখান থেকে আমি একটু পশমিনা, থাই সিল্ক, এই সমস্ত কিছু নিয়েছিলাম গিফটের জিনিসপত্র, একটা গিফট শপ থেকে এখান থেকে নিয়েছিলাম। তার সাথে সাবান টাবান, ওখানেও যেগুলো কিনেছিলাম এখানে মোটামুটি কম বেশি ওরকমই জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। তার সাথে এখানে একটা পুরো লোকেশন আছে যেটাতে স্ট্রিট ফুডের জন্যই বিখ্যাত। তবে ভাই নমস্কার, আমি যেখানেই যাই না কেন ইন্ডিয়ান স্ট্রিট ফুডের মতন স্ট্রিট ফুড হয় না। হ্যাঁ, আমি মেক্সিকান খাবারও খেতে ভালোবাসি, মেডিটেরিয়ান খাবারও আমার ভালো লাগে, বাট স্ট্রিট ফুডের মতন এই জঘন্য থাইল্যান্ডের স্ট্রিট ফুড আমার একটাও পছন্দ হয়নি। সুশি টুসি ছিল, ওর মধ্যে তো পুরো ঠান্ডা চিকেনের যেগুলো ছিল সেগুলো তো মানে আরোই অদ্ভুত টাইপের। তারপরে কাঁচা অক্টোপাস, মা গো মা, কী সব! আমার তো দেখেই মনে হচ্ছে আমি অর্ধেক বমি করে ফেলবো। লোকে যে কী করে খায়, পোকা মাকড়, সেগুলো তো ভিডিও করতে ছিল না, ন বেদিয়া করে সরাচ্ছিল, সেগুলো আর করা হয়নি। তবে ওখানে খাওয়ার মধ্যে আমি যেটা খেলাম সেটা হচ্ছে একটা সুইট কর্ন বাটার দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়েছিল, ওটাই একমাত্র খাওয়া যাচ্ছিল। আর একটা বড় গ্লাসে ফ্রুট জুস নিয়েছিলাম। বাকি কোনো কিছু আমার ঠিক খাওয়ার যোগ্যই মনে হয়নি। ডুরিয়ান করে পার্থদা লাফাচ্ছিল। পার্থদা ডুরিয়ান কিনেছে ওখান থেকে, কিনে সে বাড়িতে এসে খাবে, রেখেছে। ডুরিয়ানের অত্যন্ত দুর্গন্ধ, কাঁঠাল তো গন্ধ আছে, ডুরিয়ানের গন্ধ মানে সে ভয়ঙ্কর। এখান থেকেই রাতের খাবারটা প্যাক করে নিয়ে যাচ্ছি, জানি না খেতে পারবো কি না, কিন্তু আর কোনো উপায় নেই, অনেক রাত হয়ে গেছে। প্লাস হোটেলে গিয়েও প্যাকিং করতে হবে, সব কিছু বাকি। আর্লি মর্নিং ফ্লাইট, তাই সকাল উঠে বেরোবো। তাই ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে পরের দিন, পরের ব্লগে।